আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দারিদ্র্য বিমোচনে জোর দিয়ে সংশোধিত এডিপি অনুমোদন, বাড়ছে না 442 প্রকল্পের মেয়াদ। উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান। বৃহস্পতিবার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, চূড়ান্ত করবেন মোদির ঢাকা সফরের কর্মসূচি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনের স্বার্থে কাজ করেন না মাহবুব তালুকদার বললেন সিইসি। মুক্তিযুদ্ধকে অসম্মান করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের, ইতিহাস বিকৃতির অভিযোগ ফখরুলের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদ আরও থাকছে, মিয়ানমারে মিছিলে ফের গুলি, পরিস্থিতি নিয়ে সেনা কর্তৃপক্ষের সাথে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দারিদ্র্য বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহকে অগ্রাধিকার দিয়ে 2020-21 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বরাদ্দ কমানো হয়েছে 3% বেশি। এতে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে 1,97,643 কোটি টাকা। মূল বাজেটে যা ছিল 2,05,144 কোটি টাকার বেশি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। এতে চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি অনুমোদন পায়। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 177টি নতুন অনুমোদিত প্রকল্প 2020-21 অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্তির সুপারিশ আসে। পাশাপাশি 493টি প্রকল্প এডিপিতে বরাদ্দবিহীন সংযুক্ত অননুমোদিত তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিস্তারিত। 442টি প্রকল্প এই অর্থবছরের সমাপ্তির জন্য নির্ধারিত আছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই এগুলো আর সময় বর্ধিত করা যাবে না। সচিব জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেক্টর ভিত্তিক পুনর্বিন্যাসে বরাদ্দ বিভাজন করা হয়েছে। 33টা মন্ত্রণালয় তারা নিজেরাই বলছেন যে আমরা এই বরাদ্দ যা আছে তাদের জন্য এডিপিতে তারা এটা ব্যয় করতে পারবে না, তারা এটি হ্রাস করার প্রস্তাব দিয়েছেন। 23টি মন্ত্রণালয় বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিলেন। তো এইগুলো বিবেচনায় রেখে চাহিদা মাফিকই সম্পদ দেওয়া হয়েছে। সময় বর্ধিত না করে চলতি অর্থ বছরেই নির্ধারিত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান সচিব। পদ্মা যেমন আছে, অন্যান্য প্রজেক্টও আছে, সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের যে সম্পদ আছে তা দিয়েই দেশ গড়ে তুলতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না। এডিপি কাটছাট করার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের মানুষের জন্য ভ্যাকসিন কেনাটা জরুরি। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এনইসির নিয়মিত বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2020-21 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 7,000 কোটি টাকা থেকে কমিয়ে 1,97,643 কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয়। সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়গুলোর জন্য এই মুহূর্তে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়ে দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে
আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। কাজে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। আর আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিন্তু কারোর কাছে হাত পাতবো না। আমাদের যা করতে হবে নিজেদের করতে হবে, আমরা নিজেরা করব এবং মর্যাদা নিয়ে বাঁচবো, সে কথাটা মনে রাখতে হবে। স্বাধীনতার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান তিনি। আমাদের কিন্তু এখন সব থেকে বেশি প্রয়োজন ভ্যাকসিন। আমরা কিনেছি, আমাদের সামনে আরও নিতে হবে। আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যারা মানুষের সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ভ্যাকসিনটা আগে দিতে চাই, গ্রাম পর্যায় পর্যন্ত। সেই জন্য এসব ক্ষেত্রে এই মুহূর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না, বরং আমাদের টাকা কিছু রাখতে হবে, আরও ভ্যাকসিন কিনতে হবে। সংশোধিত এডিপিতে পদ্মা সেতু ও রূপপুর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে। তবে উন্নয়নের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্সের ক্ষেত্রে যখন যেটুকু দরকার হয়তো সেটা কিছুটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কার্যসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার 2 দিনের সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমানিয়াম জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তা জানান, নরেন্দ্র মোদীর আসন্ন সফর ঐতিহাসিক কারণে, তবে আলোচিত হবে অনেক অমীমাংসিত বিষয়। উচ্চ পর্যায়ের ওই সফরের সময় সই হবে বেশ কিছু চুক্তিও। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফর কালে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে, কিছু চুক্তিও স্বাক্ষর হবে। সেসব বিষয় চূড়ান্ত করতে বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের নানা দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, আলোচনায় প্রাধান্য পাবে সড়ক যোগাযোগ। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রেল চালু এবং স্থলবন্দরগুলোর কার্যক্রম বাড়ানোর বিষয় থাকবে আলোচনায়। অন্ততপক্ষে জটিল বিষয়গুলি আলোচনা করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় থাকে, এগুলি নিয়ে আলোচনা করার জন্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তবে একটি যুগান্তকারী যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে, নতুন একটি ট্রেন সার্ভিস চালু হওয়ার কথা আছে, সেটি আশা করি আমরা চালু করতে পারবো খুব শীঘ্রই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবে এবং যে আউটস্ট্যান্ডিং ইস্যুগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হবে। বর্তমান চলমান অর্থনৈতিক কর্মকাণ্ড যেসব কারণে বাধাগ্রস্ত হয়েছে এগুলি তো খুব দ্রুত সরাতে হবে। বরাবরের মতোই অভিন্ন 6 নদীর পানি বন্টন আলোচনায় আসবে, তবে তিস্তার বিষয়ে অগ্রগতি নির্ভর করছে শীর্ষ পর্যায়ে সফরের উপর, জানালেন প্রতিমন্ত্রী। এই কোভিড শুধু স্বাস্থ্য ইমার্জেন্সি সিচুয়েশন নয়, এটা কিন্তু একটা ইকোনমিক ইমার্জেন্সিও তৈরি করেছে, আপনারা বুঝতে পারছেন হয়তো, বা বিশেষ করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি একটি বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটার একটি নক অন ইফেক্ট কিন্তু আমাদের বিশেষ করে সাপ্লাইং কান্ট্রিগুলিতে পড়তে পারে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের দিক থেকে যেটিতে সচেষ্ট যে ভারত থেকে প্রচুর আইটেমের র মেটেরিয়াল আসে, আপনারা জানেন, যেগুলি দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আরও চাঙ্গা হয়েছে এবং ভবিষ্যতে হবে। সেক্ষেত্রে এই র মেটেরিয়ালগুলি এবং এই আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধাগুলি কীভাবে দূর করা যায় সেগুলি নিয়ে আলোচনা হবে আমাদের। করোনা সংকটের মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনার বিশেষ গুরুত্ব পাবে বলেও জানান শাহরিয়ার আলম। তো অবশ্যই এই বৈঠকগুলিতে আমরা আরও সুনির্দিষ্টভাবে কোন বর্ডারটি খোলা যায়, ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরও কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় থাকবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের স্বার্থে নয়, বিশেষ গোষ্ঠী ও ব্যক্তি স্বার্থে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জাতীয় ভোটার দিবসের আলোচনায় কমিশনের বিরুদ্ধে মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আয়োজন। বরাবরের মতো ভোটার দিবসেও লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ। বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। গ্রহণযোগ্য নির্বাচন না হলে অস্থিরতার নৈরাজ্য সৃষ্টি হয়। ইভিএমের 2টি ভালো দিক উল্লেখ করে এর বিরুদ্ধে অভিযোগ নিরসনে উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন তিনি। এককেন্দ্রিক নির্বাচনে স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই,
নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সংস্কার না হলে নির্বাচন ব্যবস্থা অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে নির্বাচনী ব্যবস্থাপনা প্রায় অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সকল মহলের ইতিবাচক উদ্যোগ প্রয়োজন। এদিকে মাহবুব তালুকদারের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোটার দিনে ভোটার তালিকার উপরে বক্তব্য রাখবেন, কিন্তু তিনি তা করেন না। উনি পকেট থেকে কাগজ বার করে করেন এবং তারপরে উনি বাড়ি থেকে হিসাব করেন পরের দিন যে তার এই কথাগুলো মিডিয়ায় কিভাবে এসেছে, পত্রিকায় তার ছবি সব কোথাও কত এসে। কমিশনের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে বিশেষ গোষ্ঠীর হয়ে মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেন সিসি। দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, যে তার ব্যক্তি স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার, যখন যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন। মাহবুব তালুকদার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সে প্রশ্নও তোলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের তার কি দায়িত্ব, তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জন্মের দিন থেকেই নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করছে সরকার। এ প্রক্রিয়া শেষ হলে ডাটাবেস থেকেই ভোটার নির্ধারণ করা হবে। জাতীয় ভোটার দিবসের আলোচনায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত নির্ভুল ভোটার তালিকা, তাই সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। দেশে বর্তমান ভোটার সংখ্যা 11,17,20,669। এর মধ্যে পুরুষ ভোটার 5,65,98,005 জন ও নারী 5,51,22,223 ও তৃতীয় লিঙ্গের ভোটার 441 জন। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে কাজ করার কথা বলেন NID প্রকল্পের ডিজি হুমায়ুন কবির। আমাদের কাজ হবে একটা সুন্দর সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করা, নির্ভুল। গণতন্ত্রের পূর্ব শর্ত নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত নির্ভুল ভোটার তালিকা। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। বলেন, শুধু কমিশন নয়, নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ভুল ভোটার তালিকা তৈরি হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করার আহ্বান জানান কমিশনাররা। ভবিষ্যৎ ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার তালিকা অন্তর্ভুক্তির জন্য তারা যেন এগিয়ে আসে। ভোটার হওয়ার মাধ্যমে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার ক্ষেত্রটাও যদি আমরা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারি, ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের সততা, দক্ষতা এবং ইচ্ছাশক্তি ভোট গ্রহণের প্রক্রিয়াকে প্রশ্নের ঊর্ধ্বে রাখবে। জন্মের দিন থেকেই নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সিইসি। সরকার এই জন্মদিন থেকে তারিখ থেকেই নিবন্ধন করার প্রক্রিয়া শুরু করেছেন। সুতরাং আমি মনে করি যে হয়তো এখন থেকে 10-15 বছর পরে আলাদা করে আর ভোটার দিন নির্ধারণ করা প্রয়োজন হবে না। ডাটাবেস থেকেই নির্ধারিত হবে যে কার বয়স 18 বছর হবে কখন। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ইসির 3 কর্মকর্তাকে পদক দেয়া হয়। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। দলে অনেক সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা থাকতে ট্যাম্পস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এতে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের প্রতি দলটির কমিটমেন্ট নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী ধারা তথা সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কোন চেতনা বাস্তবায়ন তারা করতে চায়
তাদের মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই। আওয়ামী লীগ সরকার দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে আসম আব্দুর রবের অবদান অস্বীকার করা যাবে না। এ সময় তিনি আন্দোলন ও ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। অনুষ্ঠানে জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নামতে হবে। বর্তমান যে সরকার, তারা ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে শুধুমাত্র তাদেরকেই সেখানে তারা তুলে ধরতে চান। অ্যাজ ইফ তাদের কথা শুনলে মনে হয় যে তারা ছাড়া আর কেউ এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল না। জানাবো মিয়ানমার পরিস্থিতির খবর। মিয়ানমারের চলমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে বলে সতর্ক করেছেন আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেনা শাসকদের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানান তারা। এদিকে মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে গুলি, গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। এসব ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেলেও নতুন করে কোনো নিহতের তথ্য মেলেনি। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারে সেনা পুলিশের ভারী ট্যাঙ্ক, জলকামান আর আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে শক্ত হ্যাট, হাতে গ্লোভ আর নিজেদের তৈরি অস্থায়ী ঢাল নিয়েই রাস্তায় নেমেছেন গণতন্ত্রপন্থীরা। ইয়াঙ্গুন, মান্দালয়, দাউইয়ে সহ বিভিন্ন শহরে অস্থায়ী ব্যারিকেড তৈরি করে হাজার হাজার বিক্ষোভকারী। সেনা শাসনের পতন ও সূচির মুক্তির দাবিতে অনড় তারা। অন্যদিকে বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। স্টান গ্রেনেড, টিয়ার সেল ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন তারা। গণমাধ্যমের উপরও আঘাত এনেছে। ইয়াঙ্গুনের স্বাধীন সম্প্রচার সংস্থা ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা ডিভিবি এর কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ধরপাকড় চালায়। সংস্থাটি সম্প্রতি সামাজিক মাধ্যমে বিক্ষোভের ছবি সরাসরি সম্প্রচার করে। এদিকে মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এরই মধ্যে ভিডিওর মাধ্যমে সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর শক্তি প্রয়োগ বন্ধের দাবি জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দ্রুত সমাধান করা না হলে পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে বলে সতর্ক করেন তিনি। mengkhawatirkan karena meningkatnya। তবে জাতিসংঘে নিযুক্ত দেশটির বেসামরিক সরকারের বিশেষ দূত ডক্টর সাসা সেনাবাহিনীর সঙ্গে চুক্তি না করার উপর তাগিদ দেন। দ্রুত বেসামরিক অন্তর্বর্তী সরকার গঠন করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উপর জোর দেন তিনি। That is to have a heavier and more weight on international stage. দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চলমান বিক্ষোভে এরই মধ্যে পিছু হটতে শুরু করেছে সেনাশাসকরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর পতন হবে বলেও মত তার। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে নাইকো মামলায় খালেদা জিয়ার অব্যাহতির আবেদন, পরবর্তী শুনানি 18 মার্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে লিলি চৌধুরীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, অন্তিম শয়ন বনানীতে। আমরা আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অব্যাহতির আবেদনের আংশিক শুনানি নিয়ে 18 মার্চ পরবর্তী দিন রেখেছে আদালত। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের 2 নম্বর ভবনে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলা শুনানি হয়। বিএনপি চেয়ারপারসন মঙ্গলবার সশরীরে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। তার অব্যাহতির আবেদনের উপর শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীরের ঘুষ গ্রহণের ভিডিও তলব করেছেন হাইকোর্ট। আগামী 7 মার্চ ভিডিও ক্লিপ সিডি আকারে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা সদরের সাবেক রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক কর্মকর্তা আলমগীরকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের। তবে গত 1 ফেব্রুয়ারি সাবেক সাব রেজিস্ট্রার দুদকে অভিযোগ করেন আলমগীরের বিরুদ্ধে এবং তিনি স্বাধীন তদন্ত কর্মকর্তা দাবি করেন। তবে জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট শুনানিতে প্রমাণের বিষয়ে জানতে চাইলে তাদের আইনজীবী কামাল হোসেন ভিডিওর কথা বলেন। বেসিক ব্যাংকের এক মামলায় শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীকে জামিন দেয়া হয়। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ আদেশ দেন। শুনানির বেসিক ব্যাংকের তদন্ত কি অনন্তকাল চলবে কিনা এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সকালে একজন আসামির জামিন শুনানিতে এমন প্রশ্ন তুলেন সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বলেন, বাস্তবতা হচ্ছে 5 বছরেও দুদক চার্জশিট দিতে পারেনি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী ও বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী। বেলা 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিলি চৌধুরীর মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন নাট্য সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ ও স্বজন শুভানুধ্যায়ীরা। আরও জানাচ্ছেন আহমদ বাবু। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী নাট্য অভিনেত্রী লিলি চৌধুরী আর নেই। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে মারা যান তিনি। বাবার চাকরির কারণে ব্রিটিশ ভারতের বিভিন্ন স্থানে যেতে হয়েছে লিলি চৌধুরীকে, তাই শিক্ষা গ্রহণও নানা প্রতিষ্ঠানে। 47 সালের পর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের জীবন্ত সাক্ষী ছিলেন তিনি। মঙ্গলবার লিলি চৌধুরীর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, লিলি চৌধুরী ছিলেন ললিত কলার মানুষ, অনুপ্রেরণা ছিলেন মানুষের সকল সংগ্রামে। সৃষ্টিশীল কাজের জন্য যেমনি ভাবে তিনি সমাদৃত, তিনি বেঁচে থাকবেন। বাঙালিদের চেতনার যে আন্দোলন, এই আন্দোলনে আর কেউ বেঁচে আছেন তো মনে হয় না। সংস্কৃতি চর্চা করব, এই লিলি চৌধুরীর অবদানকে আমরা যেন বিস্মৃত না হই। ছেলে আসিফ চৌধুরী জানান, 92 বছর জীবনে অনেক ইতিহাসের সাক্ষী ছিলেন তিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা, সেটিকে বোঝার চেষ্টা করব এইসব মানুষদের অনুপ্রেরণা, তাদের জীবনের গল্পগুলোকে জানার মধ্যে দিয়ে। 5 জোহর বনানী কবরস্থানে দাফন করা হয় লিলি চৌধুরীকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। একাত্তরের মার্চেই পাকিস্তান রাষ্ট্রের কবর রচনা হয়। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের প্রতিবাদী জনসভায় উত্তোলন করা হয় বাংলাদেশের প্রথম পতাকা। পরবর্তীতে মানচিত্র খচিত ওই পতাকায় সাহস যোগায় মুক্তিযোদ্ধাদের, পথ দেখায় স্বাধীনতার। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 71-এর 1 মার্চ জাতীয় পরিষদের বৈঠক স্থগিত করেন জেনারেল ইয়াহিয়া খান। এ খবরে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। পাকিস্তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন মাত্রা পায় আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের প্রতিবাদী জনসভা, ছাত্রদের বাঁধ ভাঙা জোয়ার, অগ্নিঝরা স্লোগানে উত্তাল ক্যাম্পাস। এদিনই উড়ল বাংলাদেশের প্রথম পতাকা। মানচিত্র খচিত পতাকা উত্তোলন করে ইতিহাসের সাক্ষী হন আসম আব্দুর রব। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশের কথা ছিল 2 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণে, কিন্তু পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হলো নিউক্লিয়াসের। এটার নেতা হলেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ আহমেদ। আর সৌভাগ্যবশত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওই পতাকাটা এনে আমার হাতে দেবে, এই আর্টস ফ্যাকাল্টির এখানে। তো পতাকাটা আমার হাতে দেওয়া হয়। সমবেত ছাত্র সমাজ বঙ্গবন্ধুর নেতৃত্ব ও নির্দেশ মেনে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয়। 116 নম্বর কক্ষে সিদ্ধান্ত হয় এবং সেই পতাকাটা আমি বঙ্গবন্ধুর হাতে সর্বপ্রথম দিয়েছিলাম ঐতিহাসিক পল্টন ময়দানে জহুর দিবসে।
বঙ্গবন্ধু সেটা দিয়ে আমার কাছে আবার গুছিয়ে আমাকে ফেরত দিয়ে দিয়েছেন। জহুর বাহিনীর পতাকা, তারপর হলো বিরোধী বাহিনীর পতাকা, তারপর হলো জয় বাংলা বাহিনীর পতাকা, তারপর হলো বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যেহেতু নেতাকে সবাই মনে রাখবে এবং উজ্জীবন পাবে, সেজন্য মুজিব বাহিনীর পতাকা। মানচিত্র খচিত প্রথম পতাকাই ছিল মুক্তিযোদ্ধাদের সাহসের ঠিকানা। সেই সাহসে ভর করেই স্বাধীনতা শব্দটি শুধুই বাঙালির। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পতাকা উত্তোলনের সুবর্ণ জয়ন্তী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পতাকা উত্তোলন করেন ভিসি ডক্টর আখতারুজ্জামান। সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। পরে উপাচার্য বলেন, 1971 সালের এই দিনে পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিনের পতাকা উত্তোলন স্বাধীনতার গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আরও বলেন, ইতিহাসের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। এমন একটি সময় আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, যখন আমরা মহান মুজিববর্ষ উদযাপন করছি। ফলশ্রুতিতে এই ঘটনাগুলো 2021 একটি অনন্য সাধারণ সন। আমাদের এই সম্মিলিত প্রয়াসের ফলেই এগুলো অর্থবহ হবে এবং এগুলোর যে মৌলিক দর্শন, সেই দর্শনসমূহ অনাগত ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান নতুন প্রজন্ম সব জায়গায় সেগুলোর প্রসারতা ঘটবে, সেটা প্রত্যাশা রাখি। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পিস্তল থেকে নারীর 3 লাখ টাকা ছিনতাই, কক্সবাজারে 3 পুলিশ 2 দিনের রিমান্ডে। এ বছরেও থামবে না করোনার বিস্তার, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে ভ্যাকসিন কার্যক্রম জোরদার। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। পঞ্চম দফায় আরও 3000 রোহিঙ্গাকে স্থানান্তর করা হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। কক্সবাজারের রুখিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত ট্রানজিট ক্যাম্পে তাদের জড়ো করা হয়। বুধবার চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর বিশেষ জাহাজে করে প্রথম দফায় 1073 জনকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। বাকিদের বৃহস্পতিবার নেওয়া হবে। গেল বছরের 4 ডিসেম্বর প্রথমবার 1642 জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়। 4 দফায় এ পর্যন্ত 9703 জনকে স্থানান্তর করা হলো। কক্সবাজারে এক নারীকে পিস্তল ঠেকিয়ে 3 লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার 3 পুলিশ সদস্যের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করলে এই আদেশ দেন। গ্রেফতার 3 পুলিশ সদস্য হলেন এসআই নুরি খুদাজ সিদ্দিক, কনস্টেবল আমিনুল মোমিন ও মামুন মোল্লা। তারা কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানায় পুলিশ। গত সোমবার মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা রোজিনা খাতুনকে পিস্তল ঠেকিয়ে 3 লাখ টাকা ছিনিয়ে নেয় ওই 3 পুলিশ সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রাবাসে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। এ সময় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা ABM মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড় রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পাহাড়ি সংগঠনগুলো। সকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এ দাবি করা হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, বান্দরবানে চিম্বুকের নাইতং পাহাড়ে 5 তারকা হোটেল ও বিনোদন কেন্দ্র নির্মাণের নামে নৃ জনগোষ্ঠীর আবাসভূমি দখল করার পায়তারা করছে একটি চক্র। মানববন্ধন থেকে নৃ জনগোষ্ঠীর জীবন জীবিকা, ঐতিহ্য, সংস্কৃতি ও নিরাপত্তার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নৃ অধ্যুষিত এলাকায় হোটেল মোটেল নির্মাণ বন্ধ সহ 5 দফা দাবি করা হয়। শপথ নিলেন টাঙ্গাইলের মধুপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খান। শপথ গ্রহণের পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন এবং মধুপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
ব্যবসা বাণিজ্যের খবর। কক্সবাজারের একটি হোটেলে এন মোহাম্মদ গ্রুপের 2 দিনের পরিবেশক সম্মেলন হয়ে গেল। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পরিবেশকরা অংশ নেন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরমান তৈয়ব, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শরীফ হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান ও শাহাদাত হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দারিদ্র্য বিমোচনে জোর দিয়ে সংশোধিত এডিপি অনুমোদন, বাড়ছে না 442 প্রকল্পের মেয়াদ। উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান। বৃহস্পতিবার আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, চূড়ান্ত করবেন মোদির ঢাকা সফরের কর্মসূচি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনের স্বার্থে কাজ করেন না মাহবুব তালুকদার বললেন সিইসি। মুক্তিযুদ্ধকে অসম্মান করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের, ইতিহাস বিকৃতির অভিযোগ ফখরুলের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।